আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত যারা আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই নানাবিধ জিনিস শিখতে পারতেছেন এবং আপনাদের কৌতূহল থেকে আপনারা আরো কিছু জানার জন্য আপনারা কিন্তু কমেন্ট করতেছেন। সেই কমেন্টের উত্তরগুলো আমরা কিন্তু নিয়মিত দেওয়ার চেষ্টা করি, 24 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই কমেন্টের উত্তরগুলো আমরা কি করে থাকি, কমেন্ট হিসেবে বা উত্তর হিসেবে কিন্তু আমরা কিন্তু লিখে পেস্ট করে থাকি। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা তো জানতে পারলেন না বা মুখে যদি বলা যেত সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের জন্য সুবিধা হতো। সেই চিন্তা ধারণা থেকে আমরা কি করা শুরু করলাম, কমেন্টের উত্তর নিয়ে আমরা কোশ্চেন আনসার অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। এই কমেন্টের উত্তরগুলো অবশ্যই আপনাদের ভালো লাগতেছে, যার কারণে আমরা নিয়মিতভাবে এই কমেন্টের উত্তর নিয়ে অবশ্যই সপ্তাহে একদিন বা 2 দিন উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। তো চলুন শুরু করি। আজকে মোটামুটি 40টা থেকে 50টা ভাইয়ের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন যত ভিডিও আসে সব পাবেন। দেখেন, সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড এটা একটা কোম্পানি। এখানে লিমিটেড কোম্পানির আন্ডারে আমরা কি করে থাকি, এসে তেলাপিয়ার পোনাটা উৎপাদন করে থাকি এবং সেটা বিপণন করে থাকি, আমরা বিক্রি করে থাকি। আমাদের অনেক খামারি আছেন, তাদের জন্য কিন্তু আমরা একটা বই দিয়ে রাখছি। কিন্তু দিন শেষে বাংলাদেশে অনেক খামারি আছে, লাখ লাখ খামারি আছেন, তাই না? তো সবার কাছে তো আমরা পৌঁছাইতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি সবার কাছে কোনোভাবে না কোনোভাবে যাতে আমরা পৌঁছাইতে পারি। তারই ধারাবাহিকতায় আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা যখন করেন সেই প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো আজকে এইরকম 40 থেকে 50 জন ভাইয়ের প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। ইনশাল্লাহ তাদের প্রশ্ন উত্তরগুলো দিলে আশা করি আপনারা এরকম যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো হয়তো আপনারা উত্তর পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনার যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারেন। ইনশাল্লাহ আশা করি সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমেই মুর্শেদ খান নামে এক ভাই কমেন্ট করছেন, 21 শতকের পুকুরে কি কি মাছ চাষ করা যেতে পারে। উনি 21% একটা পুকুর আছে, অর্থাৎ আমরা এটাকে ছোট পুকুরে কাউন্ট করবো। ছোট পুকুর যেহেতু 21% একটা পুকুর, যদি পুকুরে পার বাদে 21% জায়গা হয়, তার মানে এটা 21% একটা জলাধার। এই জায়গায় আপনি চাইলে মোটামুটি ভাবে কার্প জাতীয় মাছ অথবা আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে পারবেন, অথবা আপনি চাইলে এই জায়গায় তেলাপিয়াও চাষ করতে পারবেন। তবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে আমি একটু অনুৎসাহিত করবো ছোট পুকুরে। যেহেতু ছোট পুকুর, সেক্ষেত্রে তেলাপিয়া চাষ না করাটাই ভালো। আপনি কার্প জাতীয় মাছ অথবা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে পারেন, অথবা আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এখন কার্প জাতীয় মাছের ভিতরে কি কি মাছ চাষ করবেন, আপনি সবই চাষ করতে পারবেন। আপনি কার্প জাতীয় মাছের ভিতরে রুই, কাতল, মৃগেল, কার্পু থেকে শুরু করে সিলভার থেকে শুরু করে সব ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন। আর যদি আপনি ভিয়েতনাম কইয়ের কথা বলেন, আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর আকাশ ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন। এই প্রশ্নটা যদি আমি একটু বুঝতে কষ্ট হচ্ছে আমার, তবে তারপর আমি বলবো যে হয়তো উনি জানতে চাইছেন যে পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভাসমান ফিডের কথা বলছেন। পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভাসমান ফিড দেওয়া যাবে না। হ্যাঁ, পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভাসমান ফিড দেন, এটি ভালো হবে। যদি আপনি চান ডুবন্ত ফিড দেন, সেক্ষেত্রে ডুবন্ত ফিডও দিতে পারবেন। তবে সকালবেলা ডুবন্ত ফিড, বিকালবেলা ভাসমান ফিড দিলে পাঙ্গাস মাছের রেজাল্ট ভালো আসবে। এরপর আকাশ ইসলাম নামে এক ভাই প্রশ্ন করছেন, 60,000 পাবদার জন্য প্রতিদিন কত কেজি খাবার দিতে হবে, কয় বেলা দিতে হবে। দেখেন, 60,000 পিস পাবদা, এখানে মাছের সাইজ কি আছে সেটা আপনি বলেন নাই। যদি মাছ যদি ছোট থাকে, মাছ যদি দেখা যাচ্ছে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির ভিতরে হয়, সেক্ষেত্রে এই মাছের মোটামুটি আরো 10 দিন পাউডার খাওয়াইতে হবে। মাছ যখন মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে 700-800 কেজি এসে পড়ছে, তখন আপনি 0.5 mm যে খাবারটা হয়, অর্থাৎ সরিষা দানার মতো যে খাবারটা, সেই খাবারটা আপনি দিবেন। কোনোভাবেই 60,000 মাছ আছে এই হিসাব করে খাবার দিবেন না। আপনার খাবার দিবেন কি, 60,000 পিস মাছ কত কেজি হয়েছে, মাছের ওজন বর্তমান কত কেজি আছে, এটা একটা আপনি আনুমানিক ধারণা করে নেবেন। যদি আপনি সপ্তাহে সপ্তাহে ওজন দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত পিস মাছে কত কেজি হবে। এখন ধরেন 1000 পিস মাছ মিলে যদি আপনার 2 কেজি ওজন হলো, তার মানে 500 পিসে 1 কেজি। তার মানে 60,000 মাছ যদি হয়, সেক্ষেত্রে আপনার মোটামুটি দেখতে পাচ্ছেন কি, আপনার এই জায়গায় মোটামুটি 120 কেজি মাছ আছে। তো 120 কেজি মাছ যদি হয়, সেক্ষেত্রে যদি মাছের সাইজ কি আমরা বলছি 500 পিসে কেজি, তার মানে এটাকে 0.5 মিলি যে খাবার বা সরষের দানার মতো খাবার, সেই খাবারটা খাওয়াইতে হবে। এখানে 12 থেকে 15% খাবার দিতে হবে। অর্থাৎ 120 কেজির 12 থেকে 15% খাবার আপনাকে দিতে হবে। মোটামুটি ভাবে দেখবেন 16 থেকে 20 কেজি মতো খাবার খাবে মাছ যখন ছোট অবস্থায়। তারপর মাছ বড় হতে থাকবে, তার ওজন বাড়বে, সেই ওজন অনুপাতে তাকে খাবার দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর সুমিত নামে এক ভাই প্রশ্ন করছেন, দাদা বলছি যে ইকোকেয়ার শীতকালে ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই শীতকালে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার পুকুরে যদি প্লাঙ্কটন ঠিক মতো তৈরি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইকোকেয়ার খুবই ভালো কাজ করে। অর্থাৎ জুপ্লান্টন বলেন, ফাইটোপ্লাঙ্কটন বলেন, বা পুকুরের পানি সবুজ করার বলেন, যেমনি বলবেন না কেন, পুকুরে প্রত্যেকটা স্তরে খাবার তৈরি করতে চান, যেমনি ইচ্ছা সেমনি চিন্তা করেন না কেন, ইকোকেয়ার খুবই ভালো কাজ করে। আপনি এটা একবার ব্যবহার করে দেখেন, ইনশাআল্লাহ আশা করি একটা রেজাল্ট পাবেন। দাম খুব বেশি না, মাত্র 1200 টাকা। 1 কেজি দাম মাত্র 1200 টাকা। আপনি একবার ব্যবহার করে দেখেন, ইনশাআল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন। এরপর নূর মোহাম্মদ ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন, 100 গ্রাম ওজনের কাতলাকে কিভাবে 10 কেজি ওজন আনতে পারবো,
কতদিন সময় লাগতে পারে। 100 গ্রাম ওজনের কাতলা সেটাকে উনি কি করতে যাচ্ছেন, 10 কেজি করতে যাচ্ছেন। তার মানে এখানে কার্ভ ফ্যাটেনিং করতে যাচ্ছেন। এখানে দুইটা জিনিস খেয়াল করবেন। কার্ভ ফ্যাটেনিং অর্থাৎ মাছটাকে অনেক বড় করতেছেন, মাছটাকে মোটা তাজা করতেছেন। 2 নাম্বার জিনিস খেয়াল করবেন কি, সেটা হলো মাছটা অবশ্যই নার্সারি করা হইতে হবে। এখন নার্সারি করা বড় সাইজের মাছ ছাড়তে হবে। মাছও ছাড়বেন বড়, আবার আহরণ যখন করবেন তখন বড় মাছে আহরণ করবেন। এই ধরনের চিন্তা করে আপনাকে কার্ভ ফ্যাটেনিং করতে হয়। এখানে আপনি প্রথম যে জিনিসটা চিন্তা করছেন সেটা কি, কাতল মাছ 10 কেজি করবেন। ওকে 10 কেজি করা যায়। তবে নরমালি 5 কেজি 6 কেজি ওজন হলে কাতল মাছ বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায় এবং এটা দ্রুত সময়ে উৎপাদন করা যায়। মোটামুটি ভাবে দেখা যায় যে 7 থেকে 8 মাসের ভিতরে কিন্তু কাতল মাছ 5 থেকে 6 কেজি ওজন করা যায় যদি প্রতি পিস মাছ আপনি 1 কেজি ওজনে ছাড়েন। তার মানে আমরা বুঝলাম কি, কাতল মাছের যে নার্সারি করার যে পোনাটা হবে সেটা অবশ্যই বড় সাইজ হতে হবে। 1 কেজি সাইজের কাতল মাছ আপনাকে মজুত করতে হবে। যদি আপনি 100 গ্রাম ওজনের মাছ মজুত করেন সেক্ষেত্রে এটা এখনো ভাই পোনা। এই ধরনের মাছ দিয়ে আসলে নরমালি কার্ভ ফ্যাটেনিং করাটা উচিত না। আপনাকে শুরুই করতে হবে 1 কেজি থেকে 1.5 কেজি সাইজের কাতল মাছ দিয়ে। আর এটা যখন চাষ করবেন মোটামুটি দেখা যাচ্ছে 7 থেকে 8 মাস চাষ করলে মোটামুটি 5 থেকে 6 কেজি ওজন করা যায়। আর 2 বছর রাখতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে ভালো একটা সাইজ আপনি কিন্তু করতে পারবেন। এরপর নূর মোহাম্মদ ভাই আবার প্রশ্ন করছেন যে কার্ভ ফ্যাটেনিং এ 500 গ্রামের পোনা দিয়ে কি সম্ভব কিনা। রুই মাছ 5 কেজি করতে যাচ্ছেন, 500 গ্রাম ওজনের মাছ দিয়ে করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি চাইলে রুই মাছ যদি 500 গ্রাম ওজনে ছাড়েন সেটা সম্ভব, কিন্তু কাতল মাছ আমরা বলবো 1 কেজি থেকে 1.5 কেজি ওজন ছাড়লে সবচেয়ে ভালো হবে। এরপর নূর মোহাম্মদ ভাই আবার প্রশ্ন করছেন যে 180% একটি পুকুরে 50% জায়গায় গভীরতা 4.5 ফিট, 50% জায়গায় গভীরতা 8 থেকে 12 ফিট। এই পুকুরে কার্ভ ফ্যাটেনিং করা সম্ভব কিনা। কাতল মাছ উনি 10 কেজি, রুই মাছ 5 কেজি করতে চায়। এখন দেখেন 180% জায়গাতে তো বড় পুকুর, ইনশাআল্লাহ আপনি ফ্যাটেনিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। গভীরতা ভালো আছে, কোনো সমস্যা নেই, আপনি চাষ করতে পারেন। তবে আমি বলছি রুই মাছ আপনি 500 গ্রাম থেকে 1 কেজি ওজন ছাড়বেন, আর কাতল মাছ 1 থেকে 1.5 কেজি ওজনের সাইজে ছাড়বেন ইনশাআল্লাহ। তারপর রিয়াজ ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করছেন 15% পুকুরে 300 পিস পাঙ্গাস চাষ করছে। কিছুদিন আগে খোল, ইউরিয়া 3 দিন ভিজিয়ে পুকুরে ছিটিয়ে দিছি। একটি কুরাল মাছ মারা গেছে। এখন আমার প্রশ্ন, পাঙ্গাস মাছের কি কোনো ঝুঁকি আছে কিনা। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন যে নরমালি আমরা যখন পাঙ্গাস চাষ করি সেক্ষেত্রে সেই পুকুরে আমরা ইউরিয়া সার ব্যবহার করতে না করি, বা এই জায়গায় আপনার খোলটা 3 দিন 5 দিন ভিজাইয়া আপনি যে ব্যবহার করতেছেন এটা আমরা ভিজাইতে না করি। যে কোনো মাছের ক্ষেত্রে খোল ভিজাইয়া আপনি 24 ঘন্টা ভিজাইয়া আপনি দিতে পারেন। তবে খোলটাকে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন ভিজাই রেখে আপনি দেন সেক্ষেত্রে খৈল আর খৈল থাকে না, খৈল হয়ে যায় একদম গোবরের মতো। কারণ কি, আমরা জানি খৈলের ভিতরে 36% প্রোটিন আছে। এইটা মাছের জন্য খুবই উপকারী একটা খাবার ছিল। সেই খাবারটাকে আপনি কি করলেন, গোবরে পরিণত করে ফেললেন, সেটাকে জৈব সারে পরিণত করে ফেললেন। তার মানে প্রোটিনটা আপনি হারাই ফেললেন। এখানে এই জায়গার ভিতরে নাইট্রোজেন, সালফার, পটাশ বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়ে গেল। এই জিনিস থেকে আপনি যখন মাছ চাষে দেবেন, মাছ চাষে যখন এই খোলটা, পচা খোলটা যখন আপনি দিবেন সেক্ষেত্রে পুকুর পানি হয়তো সবুজ হতে পারে, কিন্তু দিন শেষে এটা কিন্তু তেমন একটা কাজ আসলো না। অন্যদিকে পুকুরে গ্যাস তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে হয়তো আপনার মাছ মারা গেছে। আর আমরা জানি কুরাল মাছ দ্রুত সময়ে একটু যদি পুকুরে 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু এরা মারা যায়। তো পাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয় না। তো আপনার পাঙ্গাস মাছে কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু আপনি অবশ্যই ছোট পুকুরে আপনি 15% পুকুরে পাঙ্গাস চাষ করতেছেন, এটা উচিত না। তবে পাঙ্গাসের পরিমাণ আপনি কম দিচ্ছেন, এটাও ভালো দিক করছেন। তো আপনি চাষ করেন, সমস্যা নাই। তবে আপনি আটা, ইউরিয়া, খৈল এগুলো আপনি পাঙ্গাস চাষের পুকুরে ব্যবহার করবেন না। আপনি কি করতে পারেন, একটা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। সেটা আমাদের কোম্পানির হইতে পারবেন না, আপনি বাইরে থেকে একটা প্রোবায়োটিক নিয়ে ব্যবহার করতে পারেন। হিরু ভাই নামে এক ভাই মাছ চাষের যে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেই প্রশ্ন উত্তর পর্বর প্রথম পর্বেতে উনি আমাদের প্রশংসাই করছেন। উনি বলছেন, সাকিব ভাই আপনি একজন ইনফ্লুয়েন্সার ভূমিকা পালন করতেছেন, কারণ আপনার ভিডিওগুলো আমি রেগুলার দেখি। আজকে পুরো ভিডিওটা দেখলাম, অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ ভাই। আপনি ইনশাআল্লাহ আশা করি আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন আপনার মাছ চাষের যাবতীয় যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর অবশ্যই পেয়ে যাবেন। এরপর এক ভাই প্রশ্ন করছেন, ট্যাংরা অর গুলশা হুইচ উইল বি দ্য বেস্ট টু কালচার উইথ আইএমসি ফ্রাই সিড। অর্থাৎ উনি জানতে চাচ্ছেন আইএমসি অর্থাৎ ইন্ডিয়ান মেজর কার্প, অর্থাৎ আমরা যেটাকে বাংলা মাছ বলি বা আমরা যেটাকে বলে থাকি যে বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ, সেই কার্প জাতীয় মাছের সাথে উনি ট্যাংরা মাছ দিবে নাকি গুলশা মাছ দিবে, কোনটা দিলে সবচেয়ে ভালো হবে। আপনি আইএমসির সাথে ট্যাংরা চাষ করবেন, কারণ কি ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এই মাছের অক্সিজেন স্বল্পতা হয় কম, এবং এই অক্সিজেন কম হলে এই মাছের তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু গুলশা মাছের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো প্রকট হইতে পারে। এবং কি গুলশা মাছ একটু গ্রিডি বা লোভী প্রজাতির হওয়ার কারণে এদের খাবার প্রতি চাহিদা বেশি থাকে। তো এই মাছগুলো দ্রুত খাবার খেতে পারে এবং দ্রুত খাবার খাওয়ার কারণে এদের পেট ফুলা একটা সময় তারা কিন্তু উল্টাপাল্টা সাঁতার কাটে। এই জন্য বলবো গুলশা মাছের সাথে আপনি ট্যাংরা মাছ চাষটাই বেটার অপশন হিসেবে আপনি চুজ করতে পারেন। এরপর এক ভাই প্রশ্ন করছেন প্রোবায়োটিকের দাম কত। আমাদের ইকোকেয়ার প্রোবায়োটিকের দাম মাত্র 1200 টাকা। আপনি
প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন এবং এটা মাত্র 10 গ্রাম লাগে প্রতি শতাংশ জায়গার জন্য। 4 ফিট গভীরতার একটা পুকুর হলে 10 গ্রাম ব্যবহার করতে হবে। এরপর নাইম ভাই নামে একবার প্রশ্ন করছেন 10 ফিট পানিতে শতকে কতটুকু দিতে হবে। উনি এই ইকো কেয়ারের কথা জিজ্ঞেস করছেন 10 ফিট পানি যদি হয় সেক্ষেত্রে কতটুকু দান করা হবে। প্রতি 4 ফিট গভীরতা যদি 10 গ্রাম লাগে তার মানে 8 ফিট গভীরতার জন্য লাগবে আপনার কতটুকু 20 গ্রাম। আর যেহেতু আরো 2 ফিটের জন্য তাহলে আরো 5 গ্রাম, অর্থাৎ আপনার 10 ফিট গভীরতার জন্য তার মানে 25 গ্রাম প্রোবায়োটিক লাগতেছে প্রতি মাসে মাসে। আশা করি বুঝতে পারছেন। এরপর দিদার ভাই নামে একবার প্রশ্ন করছেন আমি 15% জায়গাতে তেলাপিয়া চাষ করতে যাচ্ছি। আমি আপনাকে বলবো যদি আপনার জায়গা 15% হয় এবং আপনি যদি একান্ত তেলাপিয়া চাষ করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো ঘনত্ব খুবই সামান্য দিয়ে মাছ চাষ করতে পারেন, তবে এটা বাণিজ্যিক চিন্তা ভাবনা করে মাছ চাষটা করা উচিত হবে না। আমরা জানি তেলাপিয়া চাষ করতে গেলে কমপক্ষে 33% জায়গা নিয়ে মাছ চাষটা করলে বাণিজ্যিকভাবে মাছ চাষটা করে লাভবান হবে এবং কি বছর শেষে মোটামুটি 2 থেকে 3 বার যখন তেলাপিয়া চাষ করবে সেই ক্ষেত্রে তেলাপিয়া চাষে লাভবান হওয়া যায়। কিন্তু আপনি এই ছোট পুকুরে মাছ তেমন একটা গ্রোথ আসতে দেবে না। মাছের জন্য যেই পরিমাণ পোনা দরকার হবে সেই পোনাটা আপনি ভালো পোনা পাবেন না, কারণ অল্প জায়গার জন্য আপনি পোনা পাবেন না, কোনো কোম্পানি আপনার কাছে বিক্রি করতে চাইবে না। সেই জন্য বলবো ভালো জায়গাতে পোনা নিয়ে যদি আপনি মাছ চাষ করতে পারেন ঘনত্ব কম দিয়ে ইনশাআল্লাহ আশা করি একটা রেজাল্ট পাবেন। তবে এটা কোনোভাবেই আপনার মেইন ইনকাম সোর্স যদি চিন্তা করে যদি মাছ চাষ শুরু করেন সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো। এরপর শাহিম সরকার নামে ভাই 2টা কমেন্ট করছেন। একটা হলো যে ওনার 20% পুকুর, এই জায়গাতে উনি কত পিস তেলাপিয়া চাষ করবেন। আবার আরেকটা প্রশ্ন করছেন উনি যে এখন ছাড়তে পারবে কিনা, মাছটা এখন ছাড়তে পারবে কিনা, এই মাছ শীতের ভিতরে বড় হবে কিনা। দেখেন একটু খেয়াল করবেন, তেলাপিয়া মাছ আপনি 20% জায়গাতে যদি পুকুরের জায়গা অর্থাৎ পুকুরের ভিতরে জায়গা জলাশয়ের জায়গা যদি 20% হয় সেক্ষেত্রে আপনি 4 থেকে 5,000 মাছ দিয়ে চাষ শুরু করতে পারেন। তবে এটা একেবারে কমার্শিয়াল চাষ চিন্তা করে মাছ চাষটা করা যাবে না। কমার্শিয়ালি যেরকম লাভ হয় সেরকম লাভ হবে না। অর্থাৎ আমরা জানি কমার্শিয়াল মাছ চাষ করলে তেলাপিয়ার ক্ষেত্রে প্রতি 3 টাকা মাছ বিক্রি করছেন এর ভিতরে 2 টাকা খরচ হয়, 1 টাকা লাভ হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন করছেন যে উনি কত পিস ছাড়বেন। পিসের পরিমাণ বলে দিচ্ছি 4 থেকে 5,000 পিস আপনি ছাড়তে পারবেন। এর সাথে অল্প কিছু বাংলা মাছ শতাংশে 2 থেকে 3 পিস করে বাংলা মাছ দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন। তবে আমি বলবো 33% নিচে হলে তেলাপিয়া চাষ করাটা আপনার জন্য উচিত না। ছোট পুকুরে তেলাপিয়া চাষ তেমন একটা লাভজনক হয় না। এরপর সাইম সরকার বাইরের প্রশ্ন সেটা কি এখন মাছ ছাড়া যাবে কিনা, এটা শীতে বড় হবে কিনা। হ্যাঁ আপনি মাছ এখন ছাড়তে পারবেন। এখন অনেকে মাছের পোনা কিনতেছেন এবং নভেম্বর পর্যন্ত কিনবেন। নভেম্বর 25 তারিখ পর্যন্ত কিন্তু আমরা পোনা ডেলিভারি করবো। এসে তেলাপিয়ার পোনা নভেম্বরের 25 তারিখ পর্যন্ত ডেলিভারি হবে এবং নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আমরা কিন্তু অর্ডার নিব। সো এই অনুযায়ী আপনি পোনা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। পোনা ছাড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার মাছ ঠান্ডায় বড় হবে কিনা এটা একটা প্রশ্ন। হ্যাঁ ঠান্ডার ভিতরে তেলাপিয়া মাছ বড় হয়, কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ 12°C পানি তাপমাত্রা 12°C চলে আসে, সেই সময় কিন্তু তেলাপিয়া খাবার খায় এবং তেলাপিয়া বড় হয় এবং ওই জায়গায় তেলাপিয়া প্রজনন ঘটাতে পারে। তার মানে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর একবার প্রশ্ন করছেন বড় ভাই আমি আপনার ভিডিওগুলো দেখি, তো আমার প্রশ্ন হলো মলা মাছ আমি ট্যাঙ্কে চাষ করতে পারবো, একটু জানাবেন। দেখেন ভাই মলা মাছটা আমরা একক চাষ করতে না করি, আমরা বলে থাকি যে কোনো মাছের সাথে মলা মাছ চাষ করা যায়। যে কোনো মাছ, শুধুমাত্র রাক্ষস মাছ ব্যতীত যে কোনো মাছের সাথে আপনি মলা মাছ চাষ দিতে পারবেন। এই মলা মাছ মিশ্র চাষে খুব ভালো রেজাল্ট আসে এবং পুকুর পানি খালি যা সবুজ থাকলেই হয়। এক্ষেত্রে আপনি যদি ট্যাঙ্কে চাষ করতে চান সেক্ষেত্রে ট্যাঙ্কের নিচে মাটি নেই, পানি সবুজ হতে চাইবে না। আবার ট্যাঙ্কের পানি সবুজ রাখাটাও খুব কঠিন জিনিস। অন্যদিকে ট্যাঙ্কের ভিতরে আপনি অন্য কোনো মাছ দিবেন না বা অন্য কোনো মাছ যদি দেন সেক্ষেত্রে হাই ডেনসিটিতে মাছ চাষ করবেন, সেই জায়গায় মলা চাষ আপনার জন্য তেমন একটা লাভজনক হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর মেহরাব ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন আমার পুকুরে 3 ফিট পানি, 14% পুকুর, এখানে কি মিশ্র চাষ করতে পারবে কিনা। দেখেন ভাইজান 3 ফিট পানি এবং আবার ছোট পুকুর 14% পুকুর, এই ছোট পুকুরে আপনি পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু মাছ চাষ করতে পারেন, কিন্তু কোনোভাবে এটা আপনার বাণিজ্যিক মাছ চাষ চিন্তা ভাবনা করে আপনি মাছ চাষে আগাবেন না। এখানে আপনি চাইলে শিং মাছের কথা বলছেন, শিং মাছ চাষ করা যাবে কিনা। হ্যাঁ আপনি শিং মাছ চাষ করতে পারবেন, কারণ কি শিং মাছের অক্সিজেন কম লাগে। 3 ফিট গভীরতা শিং মাছ মোটামুটি বড় হবে, একেবারে খুব ভালো রেজাল্ট আসবে এমন না, মোটামুটি একটা রেজাল্ট আপনি পাবেন। নর্মালি শিং মাছ চাষের ক্ষেত্রে 4 ফিটের উপর পানি থাকলে সবচেয়ে ভালো হয়। তো আপনি 3 ফিট পানি থাকলে আপনি মাছ চাষ করতে পারবেন। আর 14% পুকুর যেহেতু আপনি এই জায়গায় মোটামুটি শতাংশে 1000 থেকে 1200 পিস করে মাছ দিবেন, এর বেশি মাছ দিয়ে আপনি মাছ চাষ করা উচিত হবে। এরপর পূর্বাশা টিভি নামে এক ভাই প্রশ্ন করছেন যে কোথায় G3 রুই মাছের পোনা পাওয়া যায়। G3 রুই মাছের পোনা আপনি বিভিন্ন হ্যাচারিতে পাই যাবেন। তো খেয়াল করবেন যাদের সুনাম আছে এই জায়গা থেকে আপনি পোনা নেওয়ার চেষ্টা করবেন এবং কি পোনা যাতে অবশ্যই ভালো হয় সেদিকে খেয়াল করে আপনার পোনা নেবেন। আমাদের কাছে পোনা পাবেন না, আমাদের কাছে শুধুমাত্র এসে তেলাপিয়া পোনা পাবেন, আমরা কিন্তু বাংলা মাছের পোনা উৎপাদন করি না। এরপর নাইদ হাসান নামে এক ভাই প্রশ্ন করছেন যে গুলশা মাছের পেট ফুলে গেলে কি করবেন, চিকিৎসা কি হবে। গুলশা মাছের ক্ষেত্রে বিভিন্ন কারণে পেট ফুলতে পারে। যদি আপনার পুকুরে গ্যাসের কারণে পেট ফুলে অথবা মাছ খাবার খাইছে সেটা অতিরিক্ত খাবার খাই বুঝছে সেই কারণে পেট ফুলে,
সেরকম একটা চিকিৎসা। আর একটা হলো কি, আপনার পুকুরের পরিবেশ খুবই নাজুক অবস্থা আছে, পুকুরে মাছ ঠিক মতন বসবাস করতেছে না, এই জায়গায় আপনার পুকুরের পানির অবস্থা খুবই খারাপ অবস্থা আছে, এরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মাছের পেট ফুলতে পারে। যেহেতু আমরা জানি গুলশা মাছ একটু লোভী প্রজাতির হয়ে থাকে, এরা বেশি খাইতে পছন্দ করে বা এরা বেশি খেয়ে ফেলতে পারে, এই কারণে তাদের যদি পেট ফোলা হয়। এরপর দেখা যাচ্ছে আপনি মাছের যে খাবার দিতেছেন সেই খাবারটা যদি অতিরিক্ত শুকনা হয়, সেই শুকনা খাবার মাছের যখন হজম হয় না, তখন দেখা যাচ্ছে এই শুকনা খাবারের জন্য মাছের বদহজম হওয়ার কারণে আপনার মাছের কিন্তু পেট ফুলতে পারে। তো এই জন্য বলবো, যদি আপনার মাছের খাবার যদি শুকনা হয় সেক্ষেত্রে হালকা করে একটু ভিজিয়ে দিয়ে মাছের খাওয়াইতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, সেটা হলো কি, আপনার মাছের যখন খাবার দিতেছেন সেই খাবারের সাথে আপনি 5 গ্রাম ভিটামিন সি এবং কি 3 থেকে 5 গ্রাম এনজাইম, যে কোনো কোম্পানির এনজাইম আপনি যদি মিশাই 3 দিন খাওয়ান, আশা করি যে আপনার মাছের পেট ফোলা রোগ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার পুকুরে যদি গ্যাসের কারণে হয় সেক্ষেত্রে গ্যাসের ডোজ করতে হবে। আবার যদি পুকুর পানির সমস্যা থাকে সেক্ষেত্রে পানির সমস্যাও কিন্তু সমাধান করতে হবে। কারণ আমরা জানি গুলশা মাছের ক্ষেত্রে অক্সিজেন অল্প হলেই গুলশা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো সঠিক নিয়মে মাছ চাষটা আপনাকে করতে হবে। এরপর আক্তারুজ্জামান ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। 15% জমিতে কত পিস তেলাপিয়া দিতে পারবো, আশা করি জানাবেন। 15% জায়গাতে তেলাপিয়া চাষ করা আপনার জন্য উচিত না। তবে যদি তারপর আপনি যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে হয়তো শতাংশে 250 পিস, অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে 2500 থেকে 3000 পিস মাছ আপনি সর্বোচ্চ দিতে পারেন। তবে আমি ছোট পুকুরে তেলাপিয়া চাষ করার জন্য অনুৎসাহী দিব। নরমালি আমাদের তেলাপিয়া এসে তেলাপিয়া হয়ে থাকে, আমরা চাইলে তো খামারে দিতে পারি, পোনা দিতে পারি, কিন্তু আমরা বলে থাকি ছোট পুকুরে কেন মাছ চাষ করতে না করি, ছোট পুকুরে তেলাপিয়া চাষে আসলে লাভবান হওয়া যায় না। কারণ কি, তেলাপিয়া চাষ মানে বাণিজ্যিক মাছ চাষ, এই জায়গায় আপনাকে বাণিজ্যিক উপায়ে মাছ চাষটা করতে হবে। এরপর এক ভাই প্রশ্ন করছেন, 5000 লাইনের শিং মাছের পোনা কত করে পিস নেবেন? 2 লাখ পিস নিতাম। আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে ইনশাআল্লাহ জেনে নেন পোনার দাম কি সেটা জেনে নেবেন, কোন এলাকায় নেবেন সেই সম্পর্কে জেনে নেন। এরপর সাব্বির এগ্রো নামে এক ভাই প্রশ্ন করছেন যে শোল মাছের ভিডিওতে উনি প্রশ্ন করছেন, শুটকি মাছ যেটা আছে শুটকিটা উনি শোল মাছের খাওয়া দিতেছে, সেটা কি ছিটাই দেবে কিনা? হ্যাঁ, আপনি খন্ড খন্ড করে শুটকিগুলো আপনি ছিটাই দিবেন, ইনশাআল্লাহ এই মাছগুলো কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে। অবশ্যই চেষ্টা করবেন শুকনা শুটকি দেওয়ার জন্য, ভিজা শুটকি দিলে কিন্তু পানির সাথে মিশে যাবে, শুকনা শুটকি দেওয়ার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র শোল মাছের চাষের ক্ষেত্রে। এরপর একবার প্রশ্ন করছেন, প্রোবায়োটিক নিতে চাই, পুকুরের পরিমাণ 15%, গভীরতা 5 ফিট, মাছ আছে পাঙ্গাস, মনোসেক্স, শতকে কতটুকু দিব, প্রোবায়োটিক কিভাবে দিতে পারবে সেই সম্পর্কে জানতে চাইছে। 15% জায়গাতে 150 গ্রাম প্রোবায়োটিক লাগবে, 300 গ্রাম চিটা গুড় বলেন, মোলাসিস বলেন, রাব বলেন, অথবা লাল চিনি যেটাকে আমরা আখের চিনি বলি, সে আখের চিনি দিতে পারেন। দিয়ে আপনারা পানি দিয়ে গুলাই রাখবেন, 2 থেকে 3 ঘন্টা রেখে আপনারা পুকুরে ছিটাই দিবেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা কাজ করবে। তারপর একবার প্রশ্ন করছেন, কাতল মাছের চক্ষু উঠার রোগ নিয়ে কিছু কথা বলেন। কাতল মাছের চক্ষু উঠার রোগটা নরমালি দেখা যায় যে এটা জীবাণুর কারণে হয়, এক ধরনের জীবাণুর কারণে হয়। তো এটার চিকিৎসা নরমালি আমরা বলে থাকি যে আপনার পুকুরের পরিবেশগত যদি সমস্যা হয় সেই কারণে হয়ে থাকে। এখানে চিকিৎসা হিসেবে আপনি প্রথমে পুকুর পানিটাকে শোধন করেন, পুকুরের পানি শোধন করার পরে অর্থাৎ জীবাণুনাশক করার পরে আপনার মাছরে খাবার দেন, ওষুধ খাবার দেন। ওষুধ খাবার হিসেবে আপনি এখানে অবশ্যই এখানে টেট্রাসাইক্লিন গ্রুপের মেডিসিন খাওয়াইতে হবে। সো এই টেট্রাসাইক্লিন গ্রুপের মেডিসিন খাওয়াই দেখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই ভালো একটা ফলাফল পাবে। এরপর মাইমুনা নামে এক ভাই বলছেন যে আগে একবার তেলাপিয়া চাষ করছি, পরে ছেড়ে দিছি, আর করবো না, মানে উনি লোকসান করছেন এই জন্য চাষ করবো না বলতেছেন, কিন্তু আপনার ভিডিও দেখে তেলাপিয়া চাষ করার ইচ্ছা হচ্ছে। অর্থাৎ উনি নতুন করে আবার তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, একবার তেলাপিয়া চাষ করছে উনি লোকসান করছেন, যার কারণে উনি আর তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন না, এখন আবার নতুন করে চাষ করতে যাচ্ছেন। কারণ কি, তেলাপিয়া কিভাবে চাষ করতে হয়, চাষকালীন সময় কি কি পরিচর্যা করতে হয়, চাষ করার সময় কি কি জিনিস খেয়াল করতে হয়, এবং চাষকালীন সময় কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হয় সেই সম্পর্কে উনি জানতে পারছেন, যার কারণে উনি প্রশ্নটা করছেন। তো আমি বলবো আপনাকে অবশ্যই তেলাপিয়া চাষ করার আগে আপনাকে কয়েকটি জিনিস জানতে হবে। মাছ কেন বড় হয় না, মাছ কেন বড় হয়, এবং কি কোন কোন উপায়ে মাছ বড় করা যায়, আপনি মাছ চাষ করতে গেলে কোন কোন জিনিস অবশ্যই জানতে হবে, এই জিনিসগুলো জেনে বুঝে তারপর মাছ চাষ শুরু করবেন। আমাদের চ্যানেলে এই সম্পর্কে বিশদ ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখেন, আগামী 2 মাস ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আশা করি ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন বা আপনি যদি শিখতে পারেন কিছু, তাহলে আপনি তেলাপিয়া চাষ শুরু করবেন। এছাড়া না জেনে না বুঝে নতুন করে আবার শুরু করার কোনো দরকার নেই, লোকসান করার দরকার নেই, আশা করি বুঝতে পারছেন। এরপর একবার প্রশ্ন করছেন যে 1 কেজি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই 1 কেজি দেওয়া যাবে, প্রতি কেজির প্যাকেট হয়, 1 কেজির প্যাকেট হয়, আপনারা অবশ্যই নিতে পারবেন। সরাসরি ফোন দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন দিবেন, আমাদের স্টাফ অবশ্যই আপনাকে এটা আপনার ঠিকানায় অবশ্যই পাঠিয়ে দিবে। 5000 পিস তারাবিম নেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি 5000 পিস তারাবিম নিতে পারেন, সরাসরি ফোনে ফোন দিবেন, স্ক্রিনের নাম্বারে আছে সেই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে জেনে নেবেন। এরপর একবার প্রশ্ন করছেন, খুদের সাথে পেঁপে সিদ্ধ করে কার্বোতে মাছের খাওয়া দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি খাওয়া দেবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি পেঁপের দাম যদি সস্তা হয় বা পেঁপে যদি আপনি সস্তায় পান সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। আর খুদ, আমরা বলি খুদ যেহেতু কার্বোহাইড্রেট, তো এই কার্বোহাইড্রেটের সাথে আপনি অবশ্যই এখানে চেষ্টা করবেন শুটকির গুঁড়া অর্থাৎ ফিশ মিল দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার এই জায়গায় কি করতে পারেন, যে কোনো খোল
ভালো মানের খৈল আপনি ব্যবহার করেন, এর সাথে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি পাবেন। এরপর কবির ভাই নামে একবার প্রশ্ন করছেন, ওনার পুকুরে উনি 1000 পাঙ্গাস ছাড়ছেন, উনি 1000 তেলাপিয়া ছাড়ছেন এবং কি অন্যান্য আরো কিছু মাছ ছাড়ছেন। এখন ওনার পাঙ্গাস মাছ উনি কিভাবে গ্রেডিং করবেন সেই সম্পর্কে জানতে চাইছেন। দেখেন পাঙ্গাস মাছ নরমালি জাল টানলে কিন্তু চলে আসে, আপনি জাল টানে পাঙ্গাস মাছ ধরতে পারবেন, তবে তেলাপিয়া কিন্তু সব ধরা যায় না। তেলাপিয়া 85% 90% ধরা যায়, আর পাঙ্গাস মাছের ক্ষেত্রে মোটামুটি 95% কিন্তু পাঙ্গাস কিন্তু জালে চলে আসে, আপনি জাল টাইনে কিন্তু ধরতে পারবেন। হৃদয় ইসলাম ভাই নামে একবার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমার মাগুর ও শোল মাছ লাগবে। হ্যাঁ, সরাসরি ফোন দিবেন, স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে ইনশাল্লাহ ফোনে নিতে পারবেন। এরপর এক ভাই থ্যাংক ইউ জানাইছেন, আপনাকে থ্যাংক ইউ। এরপর এক ভাই বলছেন যে আপনার ভিডিওগুলো খুব হেল্পফুল, ধন্যবাদ ভাই। অবশ্যই আপনাদের জন্য ভিডিওগুলো বানানো হয়, আপনার ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা মাছ চাষে উদ্বুদ্ধ হন, মাছ চাষের সঠিক নিয়মে মাছ চাষ জানেন, মাছ চাষ কিভাবে করতে সেই সম্পর্কে জেনে বুঝে আপনি মাছ চাষ শুরু করেন, সঠিক ইনফরমেশন নিয়ে মাছ চাষ শুরু করেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হন, দেশ ও জাতির উন্নয়ন করুন, এটা আমি চাইবো। এরপর নিজাম ভাই নামে একবার প্রশ্ন করছেন, পাঙ্গাস মাছ 10 কেজি ওজন করতে কতদিন সময় লাগবে? ভাইজান, প্রতি পিস পাঙ্গাস 10 কেজি ওজন করতে যাচ্ছেন, 10 কেজি ওজন করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জায়ান্ট পাঙ্গাস নিয়ে চাষ করতে হবে। এখনো জায়ান্ট পাঙ্গাসের পুরো বাংলাদেশে এরকম অ্যাভেলেবল হয় নাই। সো নদী নালাতে পাওয়া যায় বড় সাইজের পাঙ্গাস। আপনার পুকুরে নর্মালি 10 কেজি সাইজের পাঙ্গাস কিন্তু নর্মালি উৎপাদন করা কঠিন, বা এই জায়গায় করতে গেলে আপনাকে বিপুল সময় দিতে হবে। যে এই জিনিসটা আমরা বলবো, অনুদ্বোধই করবো, আপনার এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। আপনি চেষ্টা করবেন পাঙ্গাস মাছ 1 কেজি থেকে 2 কেজি 3 কেজির ভিতরে ওজন করা, এবং এই সাইজে ওজন করলে বাজারে সবচেয়ে ভালো দাম বিক্রি করাতে আপনি এই সাইজে বিক্রি করেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর নদী নালাতে নর্মাল 10 কেজি 15 কেজি এরকম সাইজের কিন্তু পাঙ্গাস পাওয়া যায়। আর চাষের জন্য যে পাঙ্গাস, জায়ান্ট পাঙ্গাস, সেই পাঙ্গাসটা কিন্তু এখন অ্যাভেলেবল হয় নাই। তো সেই পাঙ্গাসে কোনো অ্যাভেলেবল হলে ইনশাআল্লাহ আশা করি সেই পাঙ্গাসও আপনারা চাষ করতে পারবেন। এরপর তাসলিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করছেন, আমি 10,000 শিং দিছি, সাথে তেলাপি দিছি 4,000, 1 বিঘা পুকুর। হ্যাঁ, আপনার জায়গা ঠিক আছে, 33% জায়গাতে আপনি 4,000 তেলাপি দিচ্ছেন, অর্থাৎ ঘনত্ব কম রাখছেন, অন্যদিকে আপনি 10,000 শিং দিচ্ছেন, খুবই ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আশা করি। আপনি শুধুমাত্র কয়েকটা জিনিস খেয়াল করুন, পুকুর ব্যবস্থাপনা, সঠিক পরিমাণে খাবার দিবেন, সঠিক মানের খাবার দিবেন, মাছ তো ছাড়ছেন, ভালো মানের পোনা হোক আর নিম্ন মানের পোনা হোক, যেটি হোক না কেন পোনা তো ছাড়ছেন, এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। আপনি এই কয়টা কাজ করবেন, এর পাশাপাশি আপনার পুকুরের ব্যবস্থাপনা, অর্থাৎ পুকুরের পানি যাতে সবসময় সবুজ থাকে সেদিকে খেয়াল করবেন। এর পাশাপাশি আপনার পুকুরে প্রতি মাসে মাসিক যে পরিচর্যাগুলো আছে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো যদি করতে পারে আশা করা যায় ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ আপনার মাছের ঘনত্ব কম, কম ঘনত্বে মাছ চাষ করাটাই সবচেয়ে লাভজনক। এবং এই জায়গায় দেখা যাচ্ছে খামারের কিন্তু উপকৃত হন ছোট পুকুরগুলোতে যত কম ঘনত্বে মাছ চাষ করা যায় তত বেশি লাভবান হওয়া যায়। এরপর রিয়াজউদ্দিন ভাই নামে একবার প্রশ্ন করছেন, 6 কাঠা জমিতে মাগুর ও হাঁস পালন করতে চাচ্ছেন, মাগুর ছাড়া যাবে কিনা? হ্যাঁ, আপনি মাগুর ছাড়তে পারবেন, হাঁস এবং মাগুর ভালো রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। আমরা জানি মাগুর নরমালি একটু যদি পুকুরের অবস্থা খারাপ হয় বা এখানে অ্যামোনিয়া হয় বা কোনো ধরনের সমস্যা থাকে, সেই ধরনের পুকুরে কিন্তু মাগুর চাষ করা যায়, মাগুরের রেজাল্ট আসে, আপনি ইজিলি মাগুর করতে পারবেন। 6 কাঠা জায়গা, এখন এক এক এলাকাতে এক এক রকমের বোঝায়, যে 1 কাঠা সমান কোন এলাকাতে 6.5%, কোন এলাকাতে 5%, কোন এলাকাতে 2.5% 1 কাঠা হয়। এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের জায়গা হিসাব করা হয়। আসলে আমি বলতে পারতেছি না আপনার কোন এলাকা বা আপনি কতটুকু জায়গা আপনি এই জায়গাটা নির্ধারণ করছেন, তাহলে আমি এটা বলে দিতে পারতাম যে আসলে কত ঘনত্ব চাষ করবেন। তবে আমি বলবো শতাংশ হিসেবে যদি বলেন, তাহলে আপনি প্রতি শতাংশতে আপনি মাগুরের পরিমাণটা একটু কম ঘনত্ব রাখবেন। নর্মালি যেহেতু আমরা বলি শতাংশে 400 পিস থেকে 500 পিস মাগুর দিতে বলি, সেই জায়গায় আপনি 200 থেকে 250 পিস মাগুর দিবেন। এতে করে আপনার একটা ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ কি আপনি এই জায়গায় হাঁস পালন করতেছেন। সো হাঁসের বিষ্ঠা থেকে যাতে মাগুরের কোনো রোগ ব্যাধি না হয় বা মাগুরের কোনো সমস্যা না হয়, এই জন্য ঘনত্ব কম রাখার চেষ্টা করবেন। এরপর নাসির খান নামে একবার প্রশ্ন করছেন, ভাই আমার 100% পুকুর বন্যায় মাছ চলে গেছে, এখন তেলাপি দিতেছে, অর্থাৎ ভাইয়ের 100% একটা মাছ ছিল, ওখানে সবগুলো মাছ চলে গেছে, এখন উনি তেলাপি চাষ করতে যাচ্ছে। ওনার পুকুরে 10 থেকে 12 ফিট পানি আছে, আর শীতের সময় সেটা 5 থেকে 6 ফিট হয়। এখানে কত পিস মাছ দিবেন? আপনি 100% জায়গার জন্য আপনি 30,000 পিস তেলাপি নেবেন, তেলাপিটা নার্সারি করবেন, নার্সারি করার পরে আপনি কি করবেন, এই জায়গা থেকে মোটামুটি 25,000 থেকে 26,000 মাছ আপনি চাষে দিবেন। এর সাথে আপনি বাংলা মাছ দিবেন মোটামুটি 500 পিস। 100% জায়গাতে আপনি 25,000 তেলাপি দিলেন আর 500 পিস বাংলা মাছ দিবেন। এই দিয়ে আপনি মাছ চাষ করেন, খুবই ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। এবং কি আপনার জন্য অবশ্যই দোয়া রইল, এবং কি যারা বানবাসী এলাকায় যারা তাদের পুকুরে মাছ চলে গেছে, যাদের খাবারে মাছ চলে গেছে, তাদের জন্য অবশ্যই আমার অন্তর থেকে আমি দোয়া করব, তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা যাতে দ্রুত সময় রিকভার করা যায়। আর এই জন্য কিন্তু আমরা বানবাসী এলাকার কথা চিন্তা করে মোটামুটি সারা বাংলাদেশের জন্য কিন্তু আমরা কিন্তু একটা অফার দিয়েছি। সেই অফারটা কি, এসে তেলাপের পোনা যখন আপনি কিনবেন সেক্ষেত্রে 1 টাকা 35 পয়সা পোনার দাম ছিল, সেই পোনার দাম আমরা কি করে ফেলছি, 1 টাকা 20 পয়সা করে দিচ্ছি, 15 পয়সা লেস করে দিচ্ছি, জাস্ট শুধুমাত্র বন্যার কারণে।
বন্যায় আমাদের বহুত খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে সারা বাংলাদেশ মানুষের দিতে সমস্যা কি, এই জন্য আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। আশা করবো আপনারা পুনঃ অর্ডার করবেন। আর 1 লাখ পিস হলে গাড়ি ভাড়া ফ্রি, 1 লাখের নিচে হলে কিন্তু একটা গাড়ি ভাড়া দিয়ে আপনাদের পুনঃটা নিতে হবে। আশা করি আপনারা পুনঃ অবশ্যই অর্ডার করবেন। আর পুনঃ অর্ডারের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে আমাদের কোম্পানির যে স্টাফ আছে তারা কিন্তু আপনাকে পুনঃ কিভাবে অর্ডার করতে হয় সেই সম্পর্কে জানিয়ে দিবে। এর পাশাপাশি আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু পুনঃ অর্ডার করতে পারবেন। www.shakibagrotech.com এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা পুনঃ অর্ডার করতে পারবেন। এরপর একবার প্রশ্ন করছেন ভিয়েতনাম কোয়ের নার্সিং থেকে হারভেস্ট পর্যন্ত উনি সম্পূর্ণ ভিডিও যাচ্ছেন। ভাইজান অলরেডি কিন্তু আমাদের ভিয়েতনাম কোয়ে নিয়ে ভিডিও দেওয়া আছে। আপনি জেনে থাকবেন যে ভিয়েতনাম কোই নরমালি চাষ শুরু হয় বছর শুরুতে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে পোনা শুরু হয়। তো এই জন্য আমরা বছর শুরুতে কিন্তু এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনি অলরেডি আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন যে ভিয়েতনাম কোয়ের অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেন। আশা করি আপনার জন্য অবশ্যই উপকার আসবে। এরপর উজ্জ্বল ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন যে তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ করা যাবে কিনা, শীতকালে চাষ করবেন। হ্যাঁ, অবশ্যই চাষ করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা জানি শিং মাছ ক্যাটফিশ জাতের মাছের ভিতরে সহনশীল মাছ, এ শীতকালেও খাবার খায়। আবার তেলাপিয়া সে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানি তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, এই সময় তারা খাবার খায়। তো আপনি নির্বিঘ্নে চাষ করতে পারেন, কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র ভালো মানের পোনা নেবেন এবং চাষ ঠিক মতন করবেন, পুকুর ব্যবস্থাপনা ভালো রাখবেন, পানির গভীরতা কোনোভাবেই 4 ফিটের নিচে নামতে দিবেন না, ভালো মানের খাবার দিবেন, পরিমাণ যতটুকু খাবার লাগে সেই পরিমাণে খাবার দিবেন। ইনশাআল্লাহ আশা করি অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন। এরপর শাকিল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করছেন 50% পুকুর, গড় পানি থাকে 5 ফিট, অর্থাৎ ওনার 50% জায়গা 5 ফিট পানি থাকে। এই জায়গাতে উনি কি চাচ্ছেন 5 মাসে 2 বার তেলাপিয়া উৎপাদন করব। প্রথম চালান 15 মার্চ থেকে 30 আগস্ট, আর দ্বিতীয় চালান 1 সেপ্টেম্বর থেকে 15 ফেব্রুয়ারি, অর্থাৎ উনি বছরে 2 বার তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন। তার মানে উনি মোটামুটি 6 মাস করে, 5.5 মাস 6 মাস করে উনি তেলাপিয়া চাষ করবেন। তার মানে উনার মাছ এই জায়গায় ভালো একটা রেজাল্ট আসবে, কারণ কি উনি বছরে 2 বার তেলাপিয়া চাষ করে একটা প্ল্যানিং করছেন। এই জায়গায় দেখেন 5 মাস থেকে 6 মাসের ভিতরে একবার করে তেলাপিয়া চাষ করেন। এক্ষেত্রে তেলাপিয়া প্রত্যেকটা ওজন আশা করা যায় মোটামুটি ভাবে 500 গ্রাম প্লাস ওজন হবে, এবং কি 2 পিস মাছে 1 কেজি ওজন হবে। এটা কমপক্ষে হবে যদি ভালো মানের পোনা হয়। আর আমাদের এসে তেলাপিয়া হলে ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট লাগবে। এই জন্য কিন্তু আমরা একটা গাইডলাইন বই বা সহায়ক বই দিতেছি। এই সহায়ক বইটা এসে তেলাপিয়ার সাথে গিফট থাকে। এইটা আপনি অবশ্যই নেবেন, নিয়ে আপনি মাছ চাষ করেন। সঠিক নিয়মে খাবার দেওয়া, কিভাবে খাবার দেবেন, কত বেলা খাবার দেবেন, পুকুর ব্যবস্থাপনা কি হবে, কখন কি করতে হবে, ইন ডিটেল আপনি পেয়ে যাবেন। এবং মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটাও আপনি জানতে পারবেন চার্টের মাধ্যমে। আপনার মাছের বয়স 10 দিন, মাছ এতটাই কেজি আসছে। এখন আপনি বইটাতে দেখবেন বইটাতে ঠিক আছে ওজন কিনা। আপনার মাছ ধরেন 4000 থেকে 5000 পিসে কেজি নিয়েছিলেন, 10 দিন পরে মাছের ওজন 700 থেকে 1000 পিসে কেজি আসার কথা, আপনার মাছ দেখা যাচ্ছে 700 পিসে কেজি আসছে। তার মানে আপনার মাছের গ্রোথ সুপার ডুপার আছে, ভালো আছে, সেটা আপনি জানতে পারতেছেন। এরকম জিনিস জেনে বুঝে যখন মাছ চাষটা করা হয় তখনই কিন্তু মাছ চাষ লাভবান হওয়া যায়। আর এই জিনিসটা কিন্তু সাকিব এগ্রোটেক আপনাকে ফ্রিতে দিচ্ছে, এবং কি এই জিনিসগুলো কিন্তু সাকিব এগ্রোটেকই পাবেন, শুধুমাত্র অন্য কোনো জায়গাতে কিন্তু এই সুযোগগুলো পাবেন না। এরপর একবার প্রশ্ন করছেন সরিষার খোলের পরিবর্তে রেপসিড অয়েল কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। সরিষার খোল যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে রেপসিড দিবেন। রেপসিডও কিন্তু এক ধরনের সরিষা, হ্যাঁ, সেটা বাংলাদেশে উৎপাদন হয় না কিন্তু বাইরে উৎপাদন হয়। সেটার অয়েল কেক, অর্থাৎ সেটা আপনি মাছের খাওয়াতে পারবেন, সেটা এক ধরনের খোল। সো আপনি রেপসিড অয়েল কেক খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর একবার প্রশ্ন করছেন 1.5 কেজি ওজনের পাঙ্গাস 3000 পিস কয় কেজি খাবার দিবে? এখানে একটু খেয়াল করবেন, 1.5 কেজি ওজনের মাছ, তার মানে প্রতি পিস মাছ 1.5 কেজি, 3000 পিস মাছ, তার মানে এখানে 4.5 টন, অর্থাৎ 4500 কেজি মাছ আছে। যখন মাছ বড় হইতে থাকে বা বড় হয়ে গেছে তখন কিন্তু বডি পার্সেন্ট হিসাব করে খাবার দিলে খাবারের পরিমাণটা নর্মালি 1 থেকে 1.5% রাখতে হয়। এই জায়গায় আপনি যদি হিসাব করেন, যদি 4500 কেজি মাছ হয় তার মানে ওনার 3000 পিস মাছ নিলে 4500 কেজি মাছ হয়েছে, এই জায়গায় 1% খাবার দিলে ওনার 45 কেজি খাবার লাগবে। দৈনিক 45 কেজি খাবার দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 25 কেজি 2 বস্তা খাবার নিয়ে যান, ইনশাল্লাহ আশা করা যায় আপনার মাছের খাবার হয়ে যাবে, কোনোদিন 50 কেজি খাবার খাবে, কোনোদিন হয়তো 45 কেজি খাবে, কোনোদিন হয়তো 42 কেজি খাবার খাবে। এইসব করে আপনার খাবার দিন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এরপর উজ্জ্বল ভাই আবার প্রশ্ন করেছেন তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ করা যাবে কিনা? হ্যাঁ, আপনি শীতকালে তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এক ভাই প্রশ্ন করছেন আমি এই মেনুতে খাবার তৈরি করছি পাঙ্গাস মাছের জন্য, কিন্তু মাছ খাবার খাইতেছে না। ওনার ক্ষেত্রে উনি কি দিচ্ছেন, উনি আটা দিচ্ছেন 50 কেজি, ভুট্টা দিচ্ছেন 50 কেজি, অ্যাঙ্কর দিচ্ছে 75 কেজি, খোল দিচ্ছে 100 কেজি, ধানের কুড়া দিচ্ছে 80 কেজি, ফিশ মিল দিচ্ছে 25 কেজি, মিট বোন দিচ্ছে 25 কেজি, আতপ ব্রাম দিচ্ছে 50 কেজি, চিটাগুড় 5 কেজি, লবণ দিচ্ছে 5 কেজি, ভিটামিন প্রিমি দিচ্ছে 2 কেজি, টক্সিন বাইন্ডার দিচ্ছে 1 কেজি। দেখেন ভাইজান, আপনি অনেক ধরনের আইটেম মিশাইছেন, ঠিক আছে, কিন্তু এখানে প্রোটিন মাত্রার আপনি হিসাব রাখেন নাই, প্রোটিন মাত্রাটা আপনি ওইভাবে ঠিকঠাক রাখতে পারেন নাই। হ্যাঁ, যার কারণে মাছ হয়তো খাবার ঠিক মতন খাইতেছে না। আপনি একটু ভালোভাবে প্রোটিন মাত্রাটা হিসাব করে নেবেন। আপনার মাছের জন্য অবশ্যই 27 থেকে 28% প্রোটিন দরকার হবে পাঙ্গাস মাছের ক্ষেত্রে। এই প্রোটিন মাত্রা যদি না হয় বা 18%, 19%, 20% যদি প্রোটিন হয়, এই ধরনের খাবার মাছ খাইতে চাইবে না, এটা স্বাভাবিক। খাবার খাইলেও সেক্ষেত্রে মাছের পেট ফোলা রোগ হতে পারে, মাছের বদ হজম হতে পারে। এই জন্য দেখে শুনে আপনার মাছ চাষটা করতে হবে। এরপর
খৈল এবং সার দিয়ে যে মাছ চাষ করা হয়, অর্থাৎ পুকুরে প্লাঙ্কটন তৈরি করার জন্য আমরা যে খৈল এবং সার ব্যবহার করে থাকি, সেই সার এবং খৈল ব্যবহার করার ভিডিওতে উনি প্রশ্ন করছেন চিংড়ি মাছ থাকলে কি সার ব্যবহার করা যাবে কিনা। চিংড়ি মাছের পুকুরে আপনারা যত কম সার ব্যবহার করতে পারবেন তত ভালো। আপনারা চিংড়ি মাছের পুকুরে সার ব্যবহার না করে আপনারা কি করতে পারেন, পুকুর পানি সবুজ করার জন্য আপনারা এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রোবায়োটিক পাওয়া যায়, আপনারা চাইলে আমাদের কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনার পুকুর পানি সবুজ থাকলে চিংড়ি মাছের রেজাল্ট ভালো পাবেন। এবং এই জায়গায় জুপ্লানন ফাইটোপ্লানন তৈরি হলে সেক্ষেত্রে চিংড়ি মাছের কিন্তু দেখা যাচ্ছে চিংড়ি মাছের ক্ষেত্রে জুপ্লানন দিকে কিন্তু আকৃষ্ট বেশি থাকে, বা চিংড়ি মাছ কিন্তু জুপ্লানন শিকার করে খাইতে পছন্দ করে। তারপরে চিংড়ি মাছের জন্য কিন্তু জুপ্লানন তৈরি করতে পারেন আমাদের কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করার মাধ্যমে। আপনার সার ব্যবহার করা উচিত হবে না, বা সার কম ব্যবহার করা ভালো। এরপর ইউসুফ ভাই নামে একবার প্রশ্ন করছেন যে ফাইটোপ্লানন তৈরি কতদিন পরে জুপ্লানন তৈরি করার কার্যক্রম শুরু করবে। আপনি এমন একটা প্রোবায়োটিক ব্যবহার করেন যার মাধ্যমে আপনার জুপ্লানন ফাইটোপ্লানন দুটোই তৈরি হয়, এই ধরনের প্রোবায়োটিক ব্যবহার করা ভালো। তবে আপনি যদি চিন্তা করেন যে আমি কি করবো, ফাইটোপ্লানন তৈরি করবো আটা এবং ইউরিয়া ব্যবহার করে, তার একদিন বা 2 দিন পরে আপনি কি করতে চাচ্ছেন, এখানে ইস্ট মোলাসিস ব্যবহার করতে চাচ্ছেন, করেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ আশা করি যে ভালো একটা রেজাল্ট অবশ্যই করতে পারবে। এরপর একবার প্রশ্ন করছেন তেলাপি মাছ ওনার 8 পিসে কেজি আসছে, কি সাইজের খাবার দিবে এবং কতটুকু দিবেন। দেখেন তেলাপি মাছ এক এক কোম্পানির তেলাপি এক এক রকমের খাবার খায়, এক এক ধরনের খাবার চাহিদা দেখায়, এবং কি তাদের খাবারের চাহিদাটা এক এক কোম্পানির ভেদে এক এক রকমের হয়ে থাকে। অর্থাৎ তেলাপি মাছের জাতের উপর নির্ভর করে এরা কিন্তু খাবারটা খায়। এবং এর পাশাপাশি পুকুরের যে ব্যবস্থাপনা আছে, আপনি কোন এলাকায় বসবাস করতেছেন সেই এলাকার পুকুর ব্যবস্থাপনা কেমন, ওই জায়গাতে মাটির উর্বরতা কেমন, এবং আপনার পুকুরের পরিবেশটা কেমন, সেই সম্পর্কে জেনে বুঝে আপনার মাছের খাবার দেওয়া উচিত। শুধুমাত্র বস্তায় বস্তায় খাবার ঢেলে দিলাম, এতে করে কিন্তু মাছ চাষ করা যায় না। এক্ষেত্রে মাছের খাদ্য খরচ বাড়বে, বা খাদ্য বেশিও খরচ হবে, দিন শেষে মাছ কিন্তু কমই খাবে, বা মাছের এরকম রেজাল্ট আপনি পাবেন না। তবে নর্মাল যদি এসে তেলাপিয়া হইতো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি 8 পিসে কেজি যখন আসে বলে, সেই ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে মোটামুটি ভাবে 2.5% থেকে 3.5% খাবার দেওয়া লাগে। অর্থাৎ মাছের ওজন হিসাব করে এর সাথে পার্সেন্টেজ যোগ করে গুণ করে দিবেন, ইনশাআল্লাহ আশা করি যে আপনার মাছের খাবার পরিমাণটা বেড়ে যাবে। আর আমাদের যারা এসে তেলাপি নেন তাদের জন্য কিন্তু চার্ট দিয়ে থাকে, সেই চার্ট দেখে কিন্তু খাবার দিতে পারে। এরপর একবার প্রশ্ন করছেন ভিয়েতনাম কই শতকে কত পিস ছাড়া যাবে, কতদিন সময় লাগে হারভেস্ট করতে। ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে নরমালি আমরা বলে থাকি শতাংশে 1000 থেকে 1200 পিস করে মাছ ছাড়তে, এবং প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি ভাবে 80 থেকে 90 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন। এবং এই মাছ চাষ করতে মোটামুটি আপনার হারভেস্ট সময়কালীন 3 মাস থেকে 4 মাস সময় ধরা হয়। 3 মাসে মাছ বিক্রি করা শুরু করতে পারবেন, 4 মাসে মাছ সম্পূর্ণ বিক্রি করা শেষ করতে পারবেন। এরপর মেহেদী হাসান নামে একবার প্রশ্ন করেছেন ট্যাংরা ও তারাবাইম কি একসাথে চাষ করা যাবে কিনা, সেটা চাষ করা গেলে কি পরিমাণ চাষ করা যাবে। জি ভাইজান, আপনি অবশ্যই ট্যাংরা এবং তারাবাইম একসাথে চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যাংরা মাছের ঘনত্ব দিবেন মোটামুটি 800 থেকে 1000 পিস, আর তারাবাইম দিবেন 200 থেকে 250 পিস প্রতি শতাংশ জায়গাতে। এর সাথে আপনি বাংলা মাছ অবশ্যই বাংলা মাছ দিবেন কিছু করে, কারণ কি আমরা জানি ট্যাংরা এবং কি তারাবাইম দুইটাই উপর নিচের স্তরে থাকে, উপর স্তর মধ্যম স্তরে কিছু কিন্তু খাবার থাকে, সেই খাবারগুলো বাংলা মাছ খেয়ে নেবে। এই জন্য মধ্যম স্তরে আপনি শতাংশে 3 পিস করে রুই মাছ দিবেন, উপর স্তরে 1 পিস করে কাতল দিবেন, নিচের স্তরে 2 পিস করে মৃগেল মাছ দিবেন। এই অনুযায়ী আপনি মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল পাবেন। এরপরে আরিফ হোসেন ভাই নামে একবার প্রশ্ন করছিলেন যে বন্যার পরবর্তী ভিডিও চাইছিলেন, আমরা কিন্তু বন্যা পরবর্তী ভিডিও দিয়েছি, বন্যা পরবর্তী পুকুর ব্যবস্থাপনা কেমন হবে সেই সম্পর্কে ভিডিও দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি সেই ভিডিওগুলো দেখে নেন, আপনাদের অবশ্যই মাছ চাষটা সহজ হবে, লাভজনক হবে। যারা অলরেডি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই মিলে দেশটা আগে নিয়ে যেতে পারি, সবাই মিলে দেশের এই ইকোনমিক অবস্থার উন্নতি করতে পারি, এবং আমরা মাছ চাষে সফল হতে পারি। এরপর সুমন ভাই নামে একবার প্রশ্ন করছেন বন্যা পরবর্তী সময় কি করণীয় তা বলেন। পুকুরে মাছ আছে, পানির রং ঘোলাটে, অর্থাৎ পানি কালার ঘোলা হয়ে গেছে। এখন পানি যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এই জায়গায় চুন ব্যবহার করতে হবে, অথবা জিওলাইট ব্যবহার করবেন। তারপর আপনি কি করবেন, আপনি অবশ্যই লবণ দিয়ে প্রোবায়োটিক দিবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার পানি ঘোলাটে ভাবটা কেটে যাবে। তারপর কি বলছেন চুন লবণ জীবাণুনাশক এসব কি দেওয়া যাবে কিনা, হ্যাঁ অবশ্যই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চুন লবণ দেন এটার পরিমাণটা কি হবে, কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এরকম জানতে চাচ্ছেন, পানির সবুজ করার জন্য কি কি দিব। আচ্ছা, আপনি ডিটেল প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বলতেছি। দেখেন, যদি পানি ঘোলাটে হয় সেক্ষেত্রে প্রথম দিন আপনি কি করবেন, চুন দিবেন। মাছ যেহেতু আছে এই ক্ষেত্রে আপনি শতাংশে 200 থেকে 300 গ্রাম চুন দিবেন প্রথম দিন। দ্বিতীয় দিনে আপনি কি করবেন, আবার চুন দিবেন 200 থেকে 300 গ্রাম, অর্থাৎ মোটামুটি 600 গ্রাম আপনি চুন দিলেন 2 দিনে। দেওয়ার পরের দিন আপনি কি করবেন, এই জায়গায় আপনি লবণ ব্যবহার করবেন শতাংশে 300 গ্রাম করে। তারপর দিন আপনি কি করবেন, তারপর দিন আপনি আমাদের কোম্পানির যে ইকো কেয়ার প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা দিবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার পুকুর পানি 3 থেকে 5 দিনের ভিতরে সবুজ হয়ে যাবে। এই নিয়মটা আপনি পালন করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। প্রতি 4 ফিট গভীরতার 1% পুকুরের জন্য মাত্র 10 গ্রাম প্রোবায়োটিক লাগে।
অর্থাৎ 1 একর জায়গার জন্য আপনার মাত্র 1 কেজি প্রোবায়োটিক হলেই কিন্তু এনাফ হয়ে যাচ্ছে। তো আপনি ইনশাআল্লাহ আশা করি এই জিনিসটা করেন, আপনার পুকুর পানি সবুজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না আমি প্রোবায়োটিক ব্যবহার করব না, সেক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি। আপনার আটা ইউরিয়া ব্যবহার করে পুকুর পানি সবুজ করতে পারেন, আপনার খৈল ব্যবহার করে পুকুর পানি সবুজ করতে পারেন, আপনি সার ব্যবহার করে পুকুর পানি সবুজ করতে পারেন। তবে এগুলো দীর্ঘ সময় সাপেক্ষ, এগুলো একটু সময় লাগবে। এই জন্য বলবো সঠিক নিয়মটা জেনে বুঝে মাছ চাষটা আপনি যদি করতে পারেন, আশা করি আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। এরপর উজ্জ্বল ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন যে বেঞ্চুরি অ্যারোটা দিয়ে উনি কি করতে যাচ্ছেন, কার্তিক মাসে 27% জায়গাতে উনি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন। আমাদের কোম্পানি তেলাপিয়া নেবেন, এখানে তেলাপিয়ার সাথে 7% হিসেবে শিং মাছ দিতে যাচ্ছেন, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি চাইলে শিং মাছ দেওয়ার অবশ্যই কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, প্রতি শতাংশ জায়গাতে আপনি তেলাপিয়া ছাড়বেন 250 পিস, শিং মাছ দিবেন 150 পিস। এই দিয়ে আপনি মাছ চাষ করবেন, ইনশাআল্লাহ আশা করি ভালো করতে পারবেন। তার সাথে বাংলা মাছ দিবেন, নিচের স্তরের জন্য আপনি 1 পিস মৃগেল দিবেন, মধ্যম স্তরের জন্য 2 পিস আপনি রুই মাছ দিবেন, উপরের স্তরে 1 পিস কাতল অথবা 1 পিস সিলভার কাপ দিবেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। রুবেল ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন কতদিন পর পর খোল দিব। খোল নরমালি পুকুর পানির উপর নির্ভর করে, পানির কালার যদি ভালো থাকে সেক্ষেত্রে নরমালি খোলটা তেমন একটা দেওয়া লাগে না, 10 থেকে 12 দিন 15 দিন পর পর দিলে হয়। আর যদি আপনি কি করেন, খোলটা যদি মাছের খাবার হিসেবে দিতে থাকেন, সেক্ষেত্রে আপনি তো খাবার হিসেবে দিতে চান, সেটা প্রতিদিন দিতে চান, কোনো সমস্যা নাই। এটা অবশ্যই খাবার হিসেবে যখন দিয়ে থাকেন তখন এটাকে খাবারটাকে পিলেট বানিয়ে নেন অনেকে আবার কি করে থাকেন, এটাকে লিকুইড বানিয়ে কিন্তু দিয়ে থাকেন, অনেকে আবার বল বল করে দিয়ে থাকেন। তো আপনি যদি খোলটা যদি পানি কালার সবুজ করে দিতে চান, সেক্ষেত্রে আমি বলবো 10 থেকে 15 দিন পর পর দিলেই এনাফ। তারপর একবার প্রশ্ন করছেন কোন মাছ তাড়াতাড়ি বড় হয়। তেলাপিয়া, পাঙ্গাস, সরপুঁটি এই 3টা মাছ ফাস্ট ফিডার, দ্রুত খাবার খায় এবং এরা মাছ কিন্তু দ্রুত বড় হয়। এই 3টা মাছই বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতিশীল মাছ এবং কি তারা কিন্তু দ্রুত বড় হয়। এরপর সালমান ভাই নামে এক ভাই প্রশ্ন করছেন, উনি আমাদের গাজীপুরের খামারি। উনি আমাদের প্রশ্ন করছেন পাউডার থেকে 0.5, 0.8, 1 এই সাইজে যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর দাম বেশি হয়ে থাকে। তো এই জন্য কি করতে যাচ্ছেন, পাউডারটাকে উনি আরো 15 দিন বেশি বা 20 দিন বেশি খাওয়াতে যাচ্ছেন। খাওয়ায় কি করতে চান, ডিরেক্ট 1 মিলি খাবার খাইলে কোনো সমস্যা আছে কিনা। ভাই আপনি চাইলে 0.5 না খাওয়ায় 1 খাওয়াইতে পারবেন। যদি আপনি পাউডারটা আরো 20 দিন খাওয়ান, বাড়তি খাওয়ান, খাওয়াইতে পারবেন। তবে এখানে খেয়াল করবেন পাউডার খাবারটা বেশিক্ষণ থাকে না, বা পাউডার খাবারটা যেই পরিমাণ দিতে যাবেন সেই পরিমাণ খাবারটা কিন্তু মাছ খাইতে পারতেছে না। এতে করে পুকুর পানি সবুজ হয়ে যাওয়ার চান্স থাকে, মাছের পেট ফোলা হতে পারে। তারপরে দেখা যাচ্ছে মাছ যেই পরিমাণ খাবার দরকার ছিল সেই খাবারটা পাইতেছে না, যার কারণে মাছের গ্রোথ কম আসতে পারে। এই জন্য সব মিলে দেখবেন আপনার কিন্তু খরচ বাড়তেছে, খরচ কমতেছে না। এই জন্য পাউডারের পরবর্তী সময় 0.5 খাবারটা লাগে কম, খাবার দাম বেশি ঠিক আছে, কিন্তু খাবার লাগে কম। এই জন্য আমরা বলবো 0.5 দেওয়া ভালো। 0.8 না দিয়ে আপনি কি করতে পারেন, 1 mm খাবার দিতে পারেন অথবা 1.2 খাবার দিতে পারেন। অর্থাৎ পাউডার দিলেন, 0.5 দিলেন, তারপরে আপনি 1 অথবা 1.2 খাবার দিলেন। এই নিয়মে খাবার ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সালমান ভাই আর একটা তথ্য দিতেছেন যে অক্সিজেন শর্টেজ হয় পুঁটি মাছের ক্ষেত্রে, এবং কি উনি বলছেন তারপরে এরা বেশি খাবার খেয়ে মরে যায়, এবং কি আবার কি বলছে এরা ডিজাস্টার। যদিও দেখতে সুন্দর, খুব ভালো কালার, সুন্দর গ্রোথ ভালো আসে, কিন্তু তেলাপিয়া এবং কি পুঁটি মাছ যখন একসাথে কম্পেয়ার করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে পুঁটি মাছ কিন্তু হারিয়ে যাচ্ছে, বা পুঁটি মাছ চাষে কিন্তু খামারে লোকসান করতেছে, বা পুঁটি মাছ আসলে চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু লাভবান হবে না। তো এই জন্য বলবো আপনি এই জায়গায় তেলাপিয়া চাষ করতে পারেন। পুঁটি মাছের সাথে তেলাপিয়া চাষ আপনার জন্য লাভজনক হবে। যে কোনো খামারের ক্ষেত্রে আমি বলবো মাছ চাষের আগে আপনাকে ভালো মানের পোনা নিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে, এবং কি আপনাকে অবশ্যই মাছ যখন সিলেক্ট করতেছেন এই সিলেক্টেড মাছ আপনি সঠিক ঘনত্বে ছাড়তে হবে। যদি ঘনত্ব বেশি দিয়ে মাছ চাষ করেন সেক্ষেত্রে অধিক দিন পর্যন্ত, লম্বা দিন পর্যন্ত মাছ চাষ করে লম্বা দিন পর্যন্ত মাছেরা খাওয়ালেন, দিন শেষে সঠিক রেজাল্ট আপনি নাও পাইতে পারেন। সঠিক সময় মাছ বিক্রি করতে হবে, এবং কি ভালো দাম যখন চলতেছে সেই সময় আপনার মাছটাকে বিক্রি করতে হবে। কম দাম যাইতেছে, মাস 7 দিন মাছের দাম কম যেতে পারে, আর 20 থেকে 22 দিন কিন্তু মাছের দাম বেশি যেতে পারে। তো ওই দিনগুলোতে আপনি মাছ বিক্রি করতে হবে, আর ওদের খবর রাখিয়ে মাছ বিক্রি করতে হবে। আশা করি এই দিনগুলো যদি মেনটেন করতে পারেন আপনার মাছ চাষে অবশ্যই লাভবান হতে পারবেন। আর আপনারা যদি আমাদের খামারে হতে চান, সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা চাইলে এসে তেলাপিয়া পোনা নিতে পারেন, এবং কি এসে তেলাপিয়া পোনাতে কিন্তু এখন একটা বিশেষ ছাড় চলতেছে বন্যার কারণে। তো আপনারা কিন্তু 1 টাকা 20 পয়সা রেটে পোনা পাচ্ছেন, যেটা 1 টাকা 35 পয়সা রেট ছিল সেটা 1 টাকা 20 পয়সা রেট। তো আপনারা পোনা অর্ডার করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।